খবরদার দরজা করবি না। সকালবেলা যত সব উপদ্রব, একটা দিন যদি শান্তিতে থাকা যায়। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। কি হয়েছে রে অনু? কি আবার হবে? তোমার এই আদরে দীপুর অত্যাচার তো আমি। এটা কোথায় পেলে তুমি? দেখ না, সাত সকালে পাগলটা কোত্থেকে যেন এটাকে নিয়ে এসে হাজির করেছে। গাছের নিচে পড়ে নাকি পাখা ঝাপটা ছিল। ওর খুব মায়া হয়। দেখ, একটা খাঁচা জোগাড় করেছে। মা, ওর এই অপ্রয়োজনীয় মায়া দেখানো শহরটা বাদ দিতে বলো তো প্লিজ। আচ্ছা, এরকম একটা বাচ্চা তোর দিকে তাকিয়ে চিউ চিউ শব্দে যদি পাখা ঝাপটাতো, তুই কি ফেলে রেখে আসতে পারতি? আমি কি পারতাম না পারতাম সেটা অন্য বিষয়, অন্য কথা। পেঁচাকে বলো এক্ষুনি এটাকে অন্য কোথাও রেখে আসতে। আফা, এটা টিয়া পাখির বাচ্চা, পোষ মানে কথা শিখলে কথাও কইতে পারে। তাই না? সারাদিন এমনিতেই তোমার বকবকানি যেটা বাঁচি না, আবার পাখির কথা শুনতে হবে না? যা থেকে এটাকে নিয়ে যা। চল। আয়েশা, যাবে? জি না আপা, না গেলে এভাবে গেটের সামনে বসে আছো কেন? ওই দীপু বাইরে নিয়ে বেড়াইছি, আসলেই চলে যাবো। আসতে যেতে হবে না, এখনই যাও। যাও এখান থেকে, যাও। দীপুর ঘরে তালা দিয়েছে কে? দীপুর ঘরের তালা দীপুই দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুমি ঘরের ভিতরে থেকে বাইরে থেকে তালা মারতে পারবে? মানে দীপু কি ঘরের ভিতরে নাকি? শুধু ঘরের ভিতরে না, এই গরমের ভিতরে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। ও কি মানুষ মা? পেঁচা, আয় পেঁচা। জি আফা। দীপুর ঘরে তালা দিয়েছে কে? আফা আমি দিছি। কেন দিয়েছিস? আফা দিছি। স্মরণে নাই। মানে? চেষ্টা করতেছি কিন্তু স্মরণে আনতে পারতেছি না। আমি কিন্তু তোর সাথে ফাজলামি করছি না পেঁচা। আফা, আপনি আমার একটা স্বর দেন তো। আমি কিন্তু তোকে সত্যি সত্যি চড়াবো। আস্তে স্বর দিলে হইব না, কান সাপটায় জোরে স্বর। যত জটিল বিষয় তত জটিল স্বর। পাঁচ আঙ্গুল স্বর। আফা, আমার সব মনে পড়ছে, সব মনে পড়ছে। মানে এখন আর চা খাবো না, তাহলে আর ঘুমই হবে না। এমনি সকালে দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছি। ভাইজান, চায়ের সাথে ঘুমের ওষুধ মিলা দিই। কি?
এই তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? ভাইজান সরল শক্তিতে একটু ঝামেলা আছে, কিন্তু মাথায় মাশাআল্লাহ বেজায় বুদ্ধি। বলেন প্রশ্নটা কি বলেন। শোন, প্রশ্নটা খুবই সহজ সরল, কিন্তু উত্তর দিতে হবে ভেবে চিনতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো, মানুষ কোন অবস্থায়, কোন অবস্থায় তোর গভীর নিদ্রায় থাকে? ভাইজান আপনি যে এত সহজ প্রশ্ন করবেন আমি বুঝতেই পারি না। ভাইজান এটা আমি না চিন্তা করে উত্তর দিতেছি। ভাইজান মানুষ যখন অধিক নেশা থাকে তখন অধিক ঘুমে থাকে। আচ্ছা, সেটা কিরকম? ভাইজান আমি আগে যেই সাহেবের বাসায় কাজ করতাম, সেদিন নেশার চোটে বাড়ির রাস্তা ভুল কইরা রাস্তার পাশে ড্রেনের পাশে ঘুমায় আসছিল। সকালবেলা তো এক নেরি কুত্তা স্যার স্যার আর কানের মধ্যে বুঝতে দিছে ট্যারি পায় নাই। ভাইজান কথাটা কিন্তু বানাই কই নাই, একদম হাসা কথা। আর না, তোর উত্তর ঠিক আছে। মানুষ দুই অবস্থায় গভীর নিদ্রায় থাকে, একটা হচ্ছে মাতৃগর্ভে, আর একটা হচ্ছে কবরে। এরকম তো কোনোদিন ভাবি নাই। আজ আমি গভীর নিদ্রায় থাকতে চাই। এইটা কি করে সম্ভব? মায়ের পেট থেকে তো অনেক আগেই বের হয়েছেন, আর জিদনা মানুষ কবরে থাকবো কেমনে? কেন, কবরে কি থাকে? চারিদিকে বন্ধ, ভেতরে ঘুটঘুট অন্ধকার, বাইরে থেকে কিছু বোঝা যায় না। ঠিক আছে, তুই এখন বাইরে থেকে তালা মেরে রাখ, তাহলে বাইরে থেকে কিছু বোঝা যাবে না। ভাইজান আমি সব বুঝতে পারছি। ভাইজান এক কাজ করি, তাহলে জানার পর তো সব লাগাই দিই। পর্দার জানলা আটকাতে হবে না। এই লেপটা যদি মুড়ি দিয়ে থাকি তাহলে এমনি ঘুটঘুটে অন্ধকার থাকবে আর শব্দ আসবে না। একটু লেপটা মুড়ি দিয়ে দিতে, তালা দিয়ে দিস বাড়ি। কি হাঁ করে কি দেখছো? এটা হচ্ছে কবরের আযাব। কবর যেমন গভীর নিদ্রার জায়গা, তেমনি পাপী মানুষদের আযাবেরও জায়গা। হাসছো কেন? হ্যাঁ, পাপী মানুষরা যদি জানতো যে তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে আজাব দেবে, তাহলে তারা ডাবল ডাবল পাপ করতো। আর কত অপু, আর কত? তুমি তোমার নিজের জীবনটা নিয়ে এভাবে খেলতে পারো না তো? তোমার সঙ্গে অন্য জীবনও জড়িয়ে আছে, এটা তোমার ভাবা উচিত। আশ্চর্য, রয়্যাল কোম্পানিতে আজকে তোমার ইন্টারভিউ ছিল, আর তুমি তোমার নিজের ঘরকে কবর বানিয়ে নির্বিঘ্নে ঘুমাচ্ছ। তুই কি মানুষ? আমারও সেটা মনে হয় যে আমি কি মানুষ। মাঝে মাঝে নিজেকে নিজের কাছে অতি মানব মনে হয়। ভাইজান, মশলাদার ভুনা চা একদম স্পেশাল। এক চুমুক দিলেই ঠান্ডা বাপ বাপ করে পলাবে। ঘন চা মানে কড়া চা মানে হচ্ছে ভুনা চা, সঙ্গে ওই এলাচ মশলা মেশালে হয় মশলাদার ভুনা চা। বাহ, নামটা তো চমৎকার। ভাইজান একটা গান শোনাই। নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেম। এমনিতে ভুনা চা, সঙ্গে মশলা, তারপর গান, সব যে কেমন যেন একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে না? তোমার সঙ্গে যখন রিক্সায় ঘুরবো তখন গান শুনবো, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। না ইয়াকুব, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি জি ভাইজান, তো এখন না, আপনার রিক্সায় সারা শহর ঘোরাবো তারপর। আরে ভাইজান, আমি আপনার মশলা মহল্লা বিচারাইলাম, আপনি এখানে পড়েছিলেন কবরে। কব্বরে মজা লেগেছেন। তার কথাটা কিন্তু হাজা করছেন। দেশের মধ্যে যেরকম অবস্থা চলতেছে, তাতে কব্বরই হচ্ছে একমাত্র নিরাপদ জায়গা, বুঝতে পারছেন?
আপনার একটা কথা কইবার আছে, দিলটার মধ্যে খুব দরদ দিতেছে। আমাকে বাদলা আছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, চাকা দুইটা গেছে জবগা, মগর বাদলার পাটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। এটা তো আমাকে ভাই ব্রাদার, বাদলা যদি ঘরে বুঝে থাকে তাহলে সংসারটা চলবো কেমতে কোন দেখি। চলে গেলে ভাই, আপনি অনেক অনেক ভালো মানুষ। রিক্সা ভাঙলে মহাজনরা বিরক্ত হয়, রিক্সালাকে মারধর করে, ক্ষতিপূরণ চায়। আর আপনি উল্টো বাদলের পরিবারের কথা ভাবছেন। আমি যে খারাপ আছিলাম সেটা তো আপনি জানেন, কত মানুষের গালমন্দ করছি, আপনি তো আমারে ভালো করছেন ভাইজান। আরে না, এই ভালো মানুষটা আপনার ভেতরে ছিল, আপনি সেটা অনুভব করেননি কখনো। তোমার কাছ থেকে যতটুকু জানলাম তাতে মনে হচ্ছে হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ পার্সন। তবে আমার একটাই প্রশ্ন, এত ব্রিলিয়েন্ট রেজাল্ট, স্কুলের চাকরি করবে কেন? এই রেজাল্ট নিয়ে তো ওর ডিপার্টমেন্টে কাজ হওয়ার কথা। স্যার, ইউনিভার্সিটি চাকরি তো এখন আর মেধা দিয়ে হয় না, হয় ধরাধরি, না হলে পলিটিক্যাল কানেকশন। সব জায়গাতেই একই অবস্থা। এ তো কিছুক্ষণ আগে টিভি নিউজ দেখলাম, রয়্যাল কোম্পানিতে লোক দেখানো ইন্টারভিউ কল করায় ক্যান্ডিডেটরা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আজকে যে ইন্টারভিউটা দেওয়ার কথা, ওটা হচ্ছে লোক দেখানো, ওটা হবে না। অনন্যা, তুমি চিন্তা করো না, চাকরিটা হয়ে যাবে। তবে আমি তো শেষ কথা না, কমিটি আছে, তাদেরও মতামত আছে। জি স্যার, থ্যাংক ইউ। উঠে পারো। আমি রিক্সা যাব না। আপা আমারে মাফ করে দেন, আজ নিয়ত করছি দীপু ভাইজানরে নিয়ে সারাদিন ঘুরবো, কোনো খ্যাপ মারুম না, মনে কোনো কষ্ট রাখেন না, মাফ করে দেন। আর কষ্ট রেখো না তো, আর উঠে পারো। শোনো, ইয়াকে হচ্ছে লাইভ মোবাইল কনসার্ট, রিক্সা চলবে, গান শুনবে। ওঠো তো, ওঠো প্লিজ, ছেড়ে দাও। আপা কোনো গান শুনবেন? প্রেমের না দুঃখের? গান তো অবশ্যই শুনবো। প্রেমের গান গান, মেয়েরা প্রেম ছাড়া অন্য কিছু বোঝে নাকি? চলা। ওরে এত ভালোবাসি সে তো আমার দোষ না, হারে সে তো আমার দোষ না, আমার সঙ্গে ঢাকা গেলে দেখাবো জো নাকি হলে বেদের মেয়ে জোছনা, তোরে এত ভালোবাসি সে তো আমার দোষ না। বুঝলি পেঁচা, তোর নাম পেঁচা না হয়ে ময়না হলে ভালো হতো। পেঁচা আবার কি দোষ করলো? পেঁচা আর টিয়া কি একসঙ্গে থাকতে পারে? ময়না আর টিয়া হলে ঠিক ছিল। ময়না টিয়া? কি রে, এত দেরি হলো যে? ওই যে তোমার দীপু বাবুকে নিয়ে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, কারণ উনি যেভাবে চাকরি চেষ্টা করছে তাদের তো সারা জীবন হাওয়া খেয়েই চলতে হবে, তাই না? হাওয়া খেয়ে জীবন কাটানো অবশ্য ভালো, তাতে রোগ বালার কোনো ভয় থাকে না। দেখিস নাই সাধু সন্ন্যাসীরা কি সুন্দর সারা জীবন হাওয়া খেয়ে কাটিয়ে দিয়েছেন, তাদের কোনো রোগও ছিল না, শোকও ছিল না। খালা গ্রেট গ্রেট খালা। আচ্ছা, এর উপর কিন্তু একটা সেমিনার হতে পারে যে ওই হাওয়া খান সুস্থ থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। না না, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, একটু হোল্ড করুন, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। অনু, আয় অনু, অনু, আয় অনু, তোর ফোন এসছে তো। আরে প্রিন্সিপাল স্যার ফোন করেছেন, ওঠ না।
সালামালাইকুম স্যার। অনন্যা, তোমার একটা গুড নিউজ আছে। কি জানতে চাও না গুড নিউজটা কি? জি স্যার, শুনতে চাই। দীপুর চাকরির বিষয়ে স্কুল কমিটি এগ্রি করেছে। ও ইচ্ছে করলে আজই জয়েন করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি হয়েছে অনু? ও মাই গড, মা 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 দীপুর চাকরিটা হয়ে গেছে মা। সত্যি? ও মাই গড, আই ক্যান বিলিভ। আমাকে জানিয়ে আসি। কংগ্রেচুলেশনস, তোমার চাকরিটা হয়ে গেছে। কি ব্যাপার, তুমি খুশি হওনি? নিশ্চয়ই সহজ পথে চাকরিটা হয়নি, অনেক বাঁকা পথে তোমাকে হাঁটতে হয়েছে। শোনো, আমার চাকরির থেকে তোমার মান সম্মান আমার কাছে অনেক বড়, অনেক বড়। অবাক হচ্ছ তাই না? অনু, তুমি ভালো করেই জানো যে আমি জীবনে কখনো সেকেন্ড হইনি, অথচ 5টি বছরে আমি একটিও সুইটেবল চাকরি জোগাড় করতে পারলাম না। চাকরি জোগাড় করতে পারোনি নয়, বলো প্রপারলি চেষ্টা করোনি। প্রপারলি চেষ্টা বলতে তুমি কি বোঝাচ্ছ অনু? আমি মানবিক মূল্যবোধ বিসর্জন দিয়ে ওদের সারিতে দাঁড়াবো? সেটা আমি জীবনে চেষ্টা করিনি, করবো না। আর আর সেই জন্যই আমার চাকরি হলো। চাকরি করা না করা তোমার বিষয়, তবে চাকরিটা পাওয়ার বিষয়ে তোমার যে ধারণা সেটা সম্পূর্ণ ভুল। ওরা তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী ডেকেছে। তবে হ্যাঁ, তোমার চাকরিটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। অনেক খুশি হয়েছিলাম আজ। ভেবেছিলাম তোমাকে পাওয়ার একটা পথ তো তৈরি হলো। অনু, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিনটা কেমন ছিল? আকাশের রং, বাতাসের গন্ধ, মাটির স্নিগ্ধতা। আমি প্রতি বছর অপেক্ষায় থাকি সেই দিনটির জন্য। আজ সেই দিন। সব কিছুর মাঝে আজ তোমার স্পর্শ খুঁজে পাই, তোমার ভালোবাসার স্পর্শ, তোমার পবিত্রতার স্পর্শ। অনন্যা, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি যদি এতই ভালো মেয়ে হয়ে থাকি
আমাকে আমার মতো করে ভালোবাসো না কেন? আমার স্বপ্নগুলো তোমার কাছে এতটা মূল্যহীন কেন? অনু, অনু, তোমার স্বপ্নটা মূল্যহীন নয়, চাকরিটা আমি করব। তোমার স্বপ্ন পূরণের জন্য। হ্যাপি বার্থডে। থামলি কেন? অনেকদিন পর পিয়ানো বাজাচ্ছিস। মা, হুম, বাবা খুব ভালো পিয়ানো বাজাতেন, তাই না? খুব ভালো বাজাতেন না, তবে মিউজিক সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল। তার অনেক স্বপ্ন ছিল তুই বড় পিয়ানিস্ট হবি। অথচ হয়ে গেলাম টিচার। তোমরা নিশ্চয়ই বাংলাদেশটা দেখেছ। আচ্ছা, তোমরা কল্পনা করতে পারো বাংলাদেশটা কেমন? তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে কয়টা নদ নদী, কয়টা জেলা, কয়টা উপজেলা, এর সীমারেখা এটা জানো না নিশ্চয়ই? দ্যাটস গুড। আচ্ছা, আমরা সবাই এই বাংলাদেশটাকে ভালোবাসি না? গুড। আমরা যদি সবাই আমাদের এই বাংলাদেশটাকে ভালোবাসি, তাহলে আমরা চোখ বন্ধ করে কল্পনা করতে পারবো না? গুড। তোমরা যেরকম কল্পনা করে একটা কাগজে একটা ছবি আঁকাও না, ঠিক সেইভাবে এখন আমরা সবাই চোখ বন্ধ করে আমরা বাংলাদেশটাকে দেখবো। ঠিক আছে? এখন আমি বলার পরে পরে সবাই চোখ বন্ধ করো। ইমাজিনেশন, চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, চোখ খুলো না, নিজের মতো কল্পনা করতে থাকো। এখন তোমরা কল্পনা করতে থাকো তোমাদের এই প্রিয় মাতৃভূমির। কল্পনা করো আমাদের জন্মভূমিটা কত সুন্দর। চোখ বন্ধ করে ছবি আঁকানোর চেষ্টা করো। মনে করো উত্তরে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, এইদিকে মিজোরাম, তারপরে আছে মায়ানমার, পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর, পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত। মনে করো অনেক গাংচিল আসছে ওখানে, আস্তে আস্তে গাংচিল আসছে, তুমি দৌড়িয়ে যাচ্ছ, পানির ঢেউ আসছে, আস্তে আস্তে তুমি ওখানে হেঁটে যাচ্ছ, প্রচণ্ড গরম, কিন্তু যখন তুমি সমুদ্রের কাছে যাও তখন তোমার পায়ে ঠান্ডা লাগে, অনেক বাতাস, অনেক বেটার লাগছে, খুব ভালো লাগছে, অনেক বড়। এদিকে পিছনের দিকে পাহাড়, সামনের দিকে সমুদ্র, খালি পানি আর পানি, পানি আর পানি, যত দূর দেখা যায় শুধু পানি। কল্পনা করতে থাকো, কনসেন্ট্রেট, কল্পনা করো, কল্পনা করো। চোখ খোলো সবাই, চোখ খোলো।
কি দেখলে? আমাদের এই বাংলাদেশটা অনেক সুন্দর না? এই বাংলাদেশকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সবার না? কি আমরা কি সুন্দর করে এই বাংলাদেশটা রাখতে পারবো? দ্যাটস গুড। এখন সবাই আমার সঙ্গে হাত তুলবে। সবাই হাত তোলো প্রমিস করার জন্য। তোমরা কি সবাই প্রমিস করবে? তাহলে বলো, আমরা প্রতিদিন একটানা একটা ভালো কাজ করে যাব। সব সময় ভালো থাকার চেষ্টা করব। অন্যকে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দিব্যুর ব্যাপারে আমি হাইলি ইমপ্রেসড। আমার এই 25 বছরের শিক্ষকতা জীবনে আমি কখনো ভাবিনি যে এভাবেও পড়ানো যায়। শুধু পড়া নয়, পড়াটা মন দিয়ে পড়া আর সাথে সাথে কল্পনা করা। ছাত্ররা পড়ার সাথে মনে যে ছবিটা আঁকছে সেটা একেবারে মনে গেঁথে যাচ্ছে স্থায়ীভাবে। জি স্যার, স্টুডেন্টরা তো বিষয়টা ভীষণ এনজয় করছে। তাছাড়া ওনার মোটিভেট করার ক্ষমতা রিয়েলি মুগ্ধ করার মতো। বিষয়টা আমিও লক্ষ্য করেছি। তোমরা যদি আমাকে হেল্প করো তাহলে দীপুর এই মনোছবি টেকনিকটা আমি ব্যাপকভাবে অ্যাপ্লাই করতে চাই। আমরা নিজেরও ইন্টারেস্টেড, এ ব্যাপারে স্পেশাল ক্লাস হতে পারে। মনোছবি টেকনিক ছাত্রদের কল্পনা শক্তি বাড়াবে। হ্যাঁ, পড়ার সাথে সাথে বিষয়টা কল্পনা করা, ভাবা যায় কি সাংঘাতিক। আমাদের ছেলেরা তো কল্পনা করতেই ভুলে গেছে। আইটিয়া বল না, কোন জাদু মন্ত্র বলে দীপুর মন জয় করলি? তোর মতো আমিও যদি রাস্তায় পড়ে পড়ে কান্নাকাটি করতাম, দীপু তবু আমাকে ঘরে তুলতো না। বল না। হো, তুই তো এখনো কথাই বলতে শিখিস। কি করছিস? এমনি খাওয়াচ্ছি। কিছু বলবি মা? না মানে এখন তো আর কোনো বাধা থাকলো না। দীপুর চাকরিটা তো হয়ে গেছে। অবশ্য তোর বাবা বেঁচে থাকলে উনি এসব কথা ভাবতেন। একটা রোড অ্যাক্সিডেন্ট পুরো পরিবারটা সর্বশান্ত করে দিল। প্লিজ মা, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, মন খারাপ করো না। গুড মর্নিং, প্লিজ সিট ডাউন। ওয়েলকাম। আমরা যে সবাই প্রমিস করেছিলাম সেটা কি মনে আছে? গুড। আমরা কি প্রমিস করেছিলাম? সবাই প্রতিদিন একটা না একটা ভালো কাজ করব। কি করব? থ্যাংক ইউ। আচ্ছা মৃদুলা, তুমি কি ভালো কাজ করেছো বলো? স্যার, মাঝে মাঝে আমি মিথ্যা কথা বলতাম, কিন্তু এখন আর বলি না। মিথ্যা কথা বলতে ভালোই লাগে। এখন কি খারাপ লাগে মিথ্যে কথা বলতে? গুড। আচ্ছা ওয়াসি, তুমি কি ভালো কাজ করেছো বলো? আমার বাসার সামনে একটি ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি একটি গাছ লাগিয়েছি। গাছ লাগিয়েছো? জি স্যার। গুড বয়। তুমি তুমি কি ভালো কাজ করেছো বলো? আমার বাসার পাশে একটি ড্রেনের পুকুরে বাচ্চা পড়েছিল, সেটাকে আমি তুলে গোসল করিয়ে ছেড়ে দিয়েছি। সেটার জন্য আমাকে মা চোর মেরেছে। ও, তোমার কি খুব ব্যথা পেয়েছিলে? প্রথমে ব্যথা পেয়েছিলাম, কিন্তু আমার একটু ভালো কাজ করার কথা ছিল, তারপরে আর ব্যথা লাগেনি। ওকে, বসো। ওর বাসার সামনে একটা ড্রেন ছিল, ড্রেনের ভিতরে একটা বাচ্চা কুকুর পড়ে গিয়েছিল, ও সেটাকে নিয়ে গোসল করিয়েছে, আদর করেছে এবং ছেড়ে দিয়েছে। সেটা দেখে ওর মা ওকে প্রচন্ড ভাবে চর মেরেছে। আমি বললাম যে তুমি কি ব্যথা পেয়েছো?
ও তখন বলল যে না স্যার। মা যখন বুঝতে পারলো যে আমি একটা ভালো কাজ করেছি, মা সঙ্গে সঙ্গে কেঁদে দিল, তখন আর ওর ব্যথা পায়নি। তাহলে আমরা কি শিখলাম? ভালো কোনো কাজ করতে গেলে সব সময় যে ভালো হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে আমাদের কি পেতে হবে? ব্যথা পেতে, কষ্ট পেতে হবে। তার মানে কোনোভাবে সহজ একটা ভালো জিনিস পেতে হলে সহজভাবে পারা যায় না। এই যে আমাদের এভারেস্ট সবচেয়ে বড়, ওটা কিন্তু উঠতে অনেক কষ্ট করতে হয়েছে, কষ্ট করে 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 উপরে উঠতে হয়েছে, তাই না? ইজিলি কিন্তু উঠতে পারেনি কেউ। অতএব ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে। তার মানে তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো যে তোমাদের সবার ভিতরে একটা ভালো মানুষ ঘুমিয়েছিল, সেটা আস্তে আস্তে জেগে উঠতে শুরু করেছে, তাই না? আমরা তাহলে সবাই ভালো মানুষ হয়ে যাবো, কি বলো? স্যার তাহলে আমরা কি সুপারম্যান হয়ে যাব? সুপারম্যান? হ্যাঁ, আমরা অন্য ধরনের সুপারম্যান হয়ে যাব। সুপারম্যান কি করে? যখন দেখে কোনো খারাপ জিনিস, কোনো দুষ্ট লোক, তাদের ঠেকিয়ে যারা ভালো, বেসিক্যালি ভালো, তাদের উদ্ধার করে। আমাদের ভিতরের সেই সুপারম্যানটা যখন জেগে উঠবে, আমাদেরকে খারাপ মানুষরা এমনি ভয় পাবে, আর আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করব। কি করব আমরা সবাই? স্কুলে তো ভালো টিচার হিসেবে আমার খুব ভালো একটা রেপুটেশন ছিল। তুমি আসার পর তো আমি পাত্তাই পাচ্ছি না। কি জেলাস করছো? একটু একটু। আমার কিন্তু দারুণ লাগছে বাচ্চাদের পড়াতে। ওদেরকে নিয়ে এখন আমি নিজে নতুন নতুন স্বপ্ন দেখছি। শুধু শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ করতে হবে ওদের। আসলে ওরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ, ওরাই তো আমাদের নতুন নতুন আলো দেখাবে, তাই না? আব্বু, কাল থেকে আমি রিক্সা দিয়ে স্কুলে যাব। তোমার তো পার্সোনাল গাড়ি আছে, তুমি রিক্সা যাবে কেন? সেজনরা তো রিক্সা দিয়ে স্কুলে যায়। সেজানদের গাড়ি থাকলে ওরা রিক্সায় যেত না। সেজনদের গাড়ি নেই কেন? নেই মানে নেই, আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। সেজনের বাবাও ইঞ্জিনিয়ার, তুমিও ইঞ্জিনিয়ার। আমাদের তো বাড়ি গাড়ি এত কিছু। দাদু তো গরিব ছিলেন। বাবা জানো, আমার ক্লাসের বন্ধুরা না এনে খুব হাসাহাসি করে। দীপু স্যার বলেছেন দুর্নীতিবাজদের ঘৃণা করতে। বাবা, আমি তোমাকে কি করব? হ্যালো। আচ্ছা অনন্যা, দীপু এসব কি করছে? চারিদিক থেকে প্রেশার আসছে, কৈফিয়ত দিতে দিতে হিমশিম খাচ্ছি। স্কুল কমিটি প্রেশার দিলে দীপুকে রাখাই কঠিন হবে। আমি তো অন্যায় কিছু করি না অনু। একটা ছাত্রের ভালো রেজাল্টের থেকে তার ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি। মানবিক মূল্যবোধহীন একটা ছাত্র, যেটা হচ্ছে আগামী দিনে আমাদের মানবিক মূল্যবোধহীন একটা সমাজ। তুমি চিন্তা করতে পারছো এরা সমাজের জন্য কতটা ভয়াবহ? কয়েকদিন আগে তুমি দেখলে না, আমাদের সমাজে এরকম কিছু মানুষ দুর্নীতির দায়ে প্রিজন ভ্যানে করে যখন তারা জেলে যাচ্ছে, ভি চিহ্ন দেখাচ্ছে। এই ভি চিহ্নটা কিসে? দুর্নীতি করেছে এই জন্য। এসব চিন্তা করতে তো আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এরাই নাকি ছিল আমাদের আমাদের সমাজের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। দীপু, তুমি একজন টিচার, জাস্ট একজন টিচার। দেশ রক্ষা করার দায়িত্ব তো তোমার না। আমার ছেলের গায়ে কোনোদিন হাত দিবি, কাল বাধ্য হয়েছে। আমার একমাত্র আদরের ছেলে আমাকে বলে দুর্নীতি। যে দুর্নীতি করে সে কারো বাবা হতে পারে না। বলেন তো কার মাথা ঠিক থাকে? রবি সাহেব, এত ইমোশন হওয়ার কি আছে? আর আমাদের এত কথার দরকার কি? আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছি ভালো শিক্ষা, ভালো রেজাল্ট করার জন্য, এসব উল্টা পাল্টা শিক্ষা দেওয়ার জন্য নয়। কিন্তু দীপু সাহেব যা করছেন তা শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে।
উনি কি শিশু বিপ্লব করতে চান? সম্ভবত উনি বিকারগ্রস্ত মানুষ। এরকম মানসিক বিকারগ্রস্ত টিচার কাছে তো আমাদের ছেলেদের পড়াতে পারি না, যে কিনা চোখ বন্ধ করে ক্লাস করতে বলে। এটা কেমন ধরনের ব্যাপার? আপনাদের আমি একটা কথা বলতে চাই, আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে দিবু সাহেবের মতো ট্যালেন্টেড টিচার আমি একজনও পাইনি। অতি ট্যালেন্টেডদের পাগলামির ছাড় থাকে, সেটা কি পরিমাণ মাপার জন্য পাগলাগারদে পাঠান না। দেখুন, সক্রেটিসকেও মানুষ পাগল বলতো। একটা স্কুলের ভালো মন্দ নির্ভর করে শিক্ষকদের উপর। ভালো শিক্ষক না হলে কোন স্কুল ভালো চলতে পারে না। সেই স্কুল যদি কোনো ছাত্রই না আসে তো সেই স্কুল চলবে কি করে? এ ধরনের শিক্ষকের কাছে আমাদের ছেলে মেয়ে পাঠাবো কোন ভরসা? আজকে আমি তোমাদের কোনো ক্লাস নিতে আসিনি। আজকে আমি এসেছি ক্ষমা প্রার্থনা করার জন্য, সরি বলার জন্য। কারণ আমি একটা পাপ করেছি, ভুল করেছি, সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। যখন আমি তোমাদের মতো অনেক ছোট, আমি স্বপ্ন দেখতাম সুন্দর একটা দেশ করব, অনেক ভালো ভালো স্বপ্ন দেখতাম। কিন্তু তারপর যখন আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম, আমার স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেল। আমি নিজে আর সেই স্বপ্ন কখনো দেখতে পারিনি। আমি ভেবেছি তোমরা সেই স্বপ্নটা দেখতে পারবে, এবং যখন তোমাদের মাঝে আমি ক্লাস নিতে আসলাম, দেখলাম ইয়েস, তোমরা পারো। তোমাদের ভিতর সেই ভালো মানুষটা আছে, সেই সুপারম্যানটা আছে। আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি যে তোমাদের মধ্যে কোনো সুপারম্যান নেই, তোমরা বিশ্বাস করবে? আসলে সুপারম্যান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। I'm sorry, sir. Really, I'm sorry. তোমরা কি চাও যে দীপুকে আবার ফিরিয়ে নিয়ে আস? স্টুডেন্টস, তোমরা কি দীপু স্যারকে ফেরত আনতে চাও? হাত তুলে বলো, সবাই চাও? ঠিক আছে, তোমাদের দীপু স্যারকে আবার আমরা ফিরিয়ে আনবো। তিনি তোমাদের ক্লাস নেবেন। অনন্যা, যাও দীপুকে ফেরত নিয়ে এসো, ও আবার ক্লাস নেবে। সবাই চাইছে।
আমাকে রেখে এভাবে পালিয়ে এলে কেন? পালানো ছাড়া আমার কোনো পথ ছিল না। ভীরুরা পালায়, তুমি তো ভীরু নও। তোমার মতো সত্য বলার সাহস কজনের আছে? তুমি আসলে অন্যরকম মানুষ, দীপু, একেবারে অন্যরকম। অনু, অনু, আমি অনেক চেষ্টা করেছি। আমি তোমার স্বপ্ন পূরণের অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। স্বপ্ন? তুমি জানো দীপু, তোমাকে নিয়ে আমি খুব ছোট একটা স্বপ্ন দেখেছিলাম। জীবনটা যে অন্যরকম হতে পারে সেটা কখনো ভাবিনি। তুমি আজ আমাকে নতুন স্বপ্নের পথ দেখিয়েছ। সত্যি তো, জীবন তো এতটা তুচ্ছ নয়। জীবন অনেক বড়। মৃত মানুষের মতো বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নেই। জীবনের সত্যটা অনেক বেশি জরুরি। যে মানুষগুলো অন্ধকার পথে হাঁটছে, অন্যায় করছে, তারা ভেবেছে এটা বোধহয় অনন্তকাল চলবে, কিন্তু তারা জানে না এই অন্ধকার শেষ হয়ে আলোর পথ আসবে। সেই সময় চলে এসছে অনু। বাতাসে কান পাতলেই সেই আলোর পথের মানুষগুলোর হুঙ্কার কানে শুনি, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে অন্ধকারের মানুষগুলোর উপর। চলো দীপু। কোথায়? আমাদের স্বপ্ন পূরণের জায়গায়। তুমি তো জানতেও চাইলে না আমি এখানে কেন এসেছি। তুমি চলে আসার পর কি হয়েছে জানো?